মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার আবদুল্লাহ আল আমিন, আমি অনুরোধ করব তাকে বলার জন্য। থ্যাংক ইউ। আসলে আজকে মিস্টার নীল কর্নির প্রেজেন্টেশনটা এবং তার লেকচারটা শোনার সময় আমার ফিল হচ্ছিল যে আমরাও যেই জেনারেশনের মানুষ আমরা এই ব্যাপারগুলো ফেস করে আসছি। কারণ আমি নিজে একজন, আমি 2013 আমি অ্যারেস্ট হই হেফাজতে ইসলামের ঘটনার পরে। আমি বেসিক্যালি হচ্ছে পলিটিক্যালি ওই মামলায় আমার নাম দেওয়া হয়েছে। আমি তো কখনো মাদ্রাসায় পড়িনি, স্কুল কলেজেই পড়তাম। আমি তখন ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। কিন্তু আমার বাবা ছিলেন নারায়ণগঞ্জের একটা ওয়ার্ড কাউন্সিলর। তো পলিটিক্যাল কারণে বাংলাদেশের ইন্টারেস্টিং কেস হচ্ছে, মানে ঘটনা যাই ঘটুক, পলিটিক্যাল একটা ঘটনা ঘটলে বিরোধী দলকে দমনের জন্য সবাইকে চাং ধরে মামলায় তালিকা ঢুকিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। তো ওই হিসাবে আমি দেখেছি যে আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমার বাবা পলিটিক্স করতেন, কিন্তু দেখা গেছে আমার ওই ফার্স্ট ইয়ারে, আমি তখন 18 ইয়ার্স অফিসিয়ালি আমার হয় নাই, ফর্মালি হয়েছে, মানে মানে এমনিতে হয়েছে। আমি 17টা 18টা মামলার আসামি আমি নিজে, আমি জানিও না কি হচ্ছে এই ধরনের ঘটনায়। তো আমি একবার অ্যারেস্ট হই, পুলিশ আমাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে আমাকে আমার ছবি দেখায় যে এটা কি তুমি? হ্যাঁ। এই এই এতটুকুই হচ্ছে কোশ্চেন। এরপরে হচ্ছে জাস্ট পিটানি, এবং এই পিটুনি হচ্ছে এই আমার ডান হাত এখানে ভাঙছে, এখানে ভাঙছে। আমি সেন্সলেস হয়ে পড়ি থানার ভিতরে। আমি এখানে মানে এখানে ভিকটিমরা আছে, আমি প্যানেলিস্ট হিসেবে আসছি, তারপর আমি কথাটা বলতে চাচ্ছি। তো আমি সেন্সলেস হয়ে যাই। তো একটা গভর্নমেন্ট হসপিটাল আমাকে নিয়ে যাওয়া হয়, একটা ইঞ্জেকশন দেওয়া হয়, আমার সেন্স ফিরে আবার আমাকে নিয়ে যাওয়া হয় এসপি অফিসে পিটানোর জন্য। তো দিস ইজ মানে এই ধরনের পরিস্থিতিটা আমরা ফেস করে আমরা এই পর্যন্ত মানে বাংলাদেশটা আসছি। এখন আজকের যে টপিক এখানে আমরা দেখছি যে যেটারে আমরা বলতেছি যে আমাদের কনভেনশন অ্যাগেন্স্ট টর্চার, যেটা ক্যাট, এরপরে হচ্ছে অপক্যাট যেটা আছে, বা এর বাইরেও আমরা কিন্তু কনভেনশন অ্যাগেন্স্ট টর্চার আমরা সিগনেটরি বাংলাদেশ হচ্ছে 1998। কিন্তু আমি কিন্তু বলতেছি হচ্ছে আমার নিজের স্টোরি, যেটা হচ্ছে 2013। তো তার মানে আমাদের দেশে কাগজে কলমে স্বাক্ষর আর প্র্যাকটিসটা কতটুকু মানে ডিফারেন্স, এই জিনিসটা আমি নিজেই ফিল করতে পারতেছি। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করার একটা জায়গা বাংলাদেশে আছে, একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, যেটা আমরা বলি যে বাংলাদেশের এনএইচআরসি বা হিউম্যান রাইটস কমিশন। তো আমরা দেখলাম যে হিউম্যান রাইটস কমিশনও আসলে ভিকটিমদের প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে তাদের কেন জানি এক ধরনের অনীহা দেখছি আমরা পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর সময়। মানে লাস্ট 15 বছরে এটা আরও বেশি আমরা দেখেছি যে এক ধরনের ক্ষমতার প্রতি সম্মতি উৎপাদনের ব্যাপার, ভিকটিমকে আরও ভিকটিমাইজ করার ব্যাপার, এটা আমরা দেখছি হিউম্যান রাইটস কমিশন। এই জন্য আমরা যারা ভিকটিম এবং আমরা যারা এই কোনো না কোনোভাবে মুভমেন্টের সাথে ছিলাম, কোন মুভমেন্ট যেটা বাংলাদেশকে আমরা সামনের দিকে দেখতে চাই, ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই, সেই মুভমেন্টে এই জেনারেশনই আমরা যারা আছি, আমাদের মনে হয়েছিল যে এই অন্তত এই একটা এন্টিটি, এটা স্বাধীন হইতে হবে। এটা যদি স্বাধীন হয়, সে চেক অ্যান্ড ব্যালেন্স আনতে হবে যে হ্যাঁ হইতে পারে আমি একজন আসামি, বা হইতে পারে আমি একজন কনভিক্টেড পারসন, কিন্তু কনভিক্টেড পারসনেরও তো কিছু অধিকার আছে। এই অধিকারটা কি তার মানে সঠিকভাবে ডিল করা হচ্ছে কিনা। তো এই ব্যাপারটা মানবাধিকার কমিশন স্বাধীন হওয়ার জন্য আমাদের, আপনারা জানেন যে একটা অধ্যাদেশও হইল। ইলেক্টেড গভর্নমেন্ট আসা ইন্টারেস্টিংলি এটা ল্যাপস করে দিল, মানে এটাকে আর আইনে পরিণত করলো। তো আমরা মানে আমি এনসিপির একজন এমপি, তা আমাদের পার্টি পজিশন ছিল অবশ্যই এটা স্বাধীন হইতে হবে, মানবাধিকার কমিশন, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন যেটা। কিন্তু আমরা দেখলাম যে এটা আবার ওই যে কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে, নাইলে কন্ট্রোলে থাকবে না, এই ধরনের একটা ব্যাপার। তার মানে আমি যদি মানবাধিকারের ভিকটিম হই,
এই ব্যাপারটাও কোনো মন্ত্রণালয়ের অধীনে কন্ট্রোলড হইতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমাদের পলিটিশিয়ানদের আছে। এখন এটা যদি কোনো মন্ত্রণালয়ের অধীনে কন্ট্রোল হয় তাহলে কি হয়? যারা নির্যাতন করতেছে সেই আবার মানবাধিকার কমিশন কন্ট্রোল করতেছে, এই জিনিসটা আমরা অতীতে দেখে আসছি। এই যে সমস্যা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস মানে বালুল ভাই বললেন যে আসলে আমরা যেই ওয়েপনগুলো আমরা ব্যবহার করতেছি শুধু নির্বাহী আদেশে, এটা কি আসলে লিগ্যালি করা যায় কিনা বা করা উচিত কিনা। এখানে আমি আরও একটা ব্যাপার বলতে চাই, আমরা যখন মুভমেন্টের রাস্তায় তখন আমরা মাঝে মধ্যে কিছু জিনিস নিয়ে ট্রল হইতো, মানে জিনিসটা প্যাথেটিক কিন্তু আমরা ট্রল করতাম যে টিয়ার গ্যাস মারছে, টিয়ার গ্যাসটা মেয়াদ উত্তীর্ণ। আপনাদের আমার মনে হয় যে এখানে সবাই আমরা এটা জানি, হ্যাঁ, যে টিয়ার গ্যাসটাও মেয়াদ উত্তীর্ণ। আমি 24 সালে টিয়ার গ্যাস খাচ্ছি একটা, এই টিয়ার গ্যাসটা হচ্ছে 22 সালে মেয়াদ শেষ। এই ধরনের টিয়ার গ্যাসের এরপরে গুলির খোসা আমার নিজের কাছেও কালেক্ট আছে, আমি নিজের রাজপথ থেকে সংগ্রহ করছি। তো দেখা গেছে যে এই যে মেয়াদ উত্তীর্ণ, এইখানে কিন্তু হেলথ ইস্যু আছে। এটা একটা কেমিক্যাল মেয়াদ উত্তীর্ণ হইলে আমার জন্য যদি টিয়ার গ্যাস যদি পুলিশের ইউজ করা প্রোটেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে বৈধও হয়, তাহলে মেয়াদ উত্তীর্ণটা কি বৈধ কিনা? কারণ এটা তো আমার হেলথ ইস্যু ক্রিয়েট করে। তাহলে আমি একটা নাগরিক হিসেবে আমাকে আপনি ক্রাউড কন্ট্রোলের ক্ষেত্রে আপনি গ্যাসটা ইউজ করতে পারেন, কিন্তু কোন গ্যাসটা? এটা কিন্তু একটা বড় লিগ্যাল কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। তো এই ধরনের ইস্যুগুলো আমরা ফেস করছি। এরপরে আমরা দেখছি যে আসলে এখানে আমাদের যেই টপিক আমরা বলছি অ্যারেস্ট, যে আমি বললাম যে অ্যারেস্টের সময় আমি নিজের অভিজ্ঞতাটা বললাম। এরপরে ক্রাউড কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের যেটা একদম মানে আমাদের দেশের যেটা হচ্ছে একটা মানসিকতা, সেটা হচ্ছে যে আমরা যে কোনো মূল্যে বল প্রয়োগ করে মানুষকে দমন করব। যেমন আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি যাত্রাবাড়িতে একটা মুভমেন্টে ছিলাম 24 জুলাই আগস্ট। তো ওইখানে গুলিবিদ্ধ হয়ে ইনজুরি একজন ব্যক্তি, তার পা হারাইছেন, পায়ে গুলি লাগছে, উনি রাস্তায় পড়ে আছেন রক্তাক্ত অবস্থায়, রক্তক্ষরণ হচ্ছে, চিৎকার করতেছেন, কেউ নিচ্ছে না কারণ পুলিশ আশেপাশে আছে। তো একটা বাচ্চা, ক্লাস 8-এর একটা বাচ্চা, সেটা দেখে তার খুব খারাপ লাগতেছে। সে নিজে গিয়ে ওই ভদ্রলোককে রেস্কিউ করে হসপিটালে, পাশেই একটা হসপিটালে নিয়ে গেছে। পুলিশ এটা খেয়াল করছে, পুলিশ খেয়াল করে ওই বাচ্চাটাকে হসপিটাল থেকে ধরে নিয়ে আসছে রাস্তায়, জিজ্ঞেস করছে যে তুমি কেন তাকে হসপিটালে নিয়ে গেলা। কোশ্চেন প্রথম যে এই কোশ্চেন কি পুলিশ করতে পারে কিনা। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন কি? এই কোশ্চেন করার পরে সে বলছে যে আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দেন। পুলিশ তাকে হেডশট, এবং মানে সে শহীদ হয়েছেন আমাদের আন্দোলনে। কি কারণ? একজন আহতকে হসপিটালে নিয়ে গেছেন, হসপিটাল থেকে ধরে আনে। এগুলো কিন্তু নিউজ মিডিয়া আছে, আমাদের স্টেটমেন্টে আছে যে একটা ক্লাস 8-এর একটা বাচ্চাকে একজন মানুষকে হসপিটালে নেওয়ার কারণে তাকে আবার রাস্তায় এনে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এটা কি ক্রাউড কন্ট্রোলের সিস্টেম? মানে এই ব্যাপারগুলো আমরা ফেস করছি। এরপরে দেখছি হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, ক্রাউড কন্ট্রোলের সিস্টেম, যার কারণে আমরা দেখেছি যে ঘরের বারান্দা ভেদ করে আমার রিয়াগোব, আমার নারায়ণগঞ্জের 4 বছরের শিশু শহীদ হয়েছিল। আমরা দেখেছি যে একজন মানে কি বলা যায়, একজন মা যিনি হচ্ছে, যার বাচ্চার বয়স 1.5 মাস, তিনি বারান্দায় দাঁড়ায় দেখতেছিলেন, তিনি শহীদ হয়েছেন, বারান্দায় তার গায়ে গুলি লাগছে। এই যে কেসগুলো আসলে আমাদের যেটা বলে যে আমরা বেসিক্যালি অনেক মানে আমাদের যেই জেনারেশন, আমরা অনেকগুলো কোশ্চেন আমরা মনে করেছিলাম যে আমরা সলভ করে এসেছি, কিন্তু এখন আবার আমাদের ভাবতে হচ্ছে যে আমরা সলভ করে আসিনি, এখন আবার আমরা ওই জিনিসটা আবার আমাদের আসতেছে। তো আমরা চেয়েছিলাম সেটা হচ্ছে এই কোশ্চেনগুলো আমাদের আর কখনো ফেস করতে হবে না, এই ধরনের ব্যাপারগুলো আমাদের দেখতে হবে না। হ্যাঁ, রাষ্ট্র অবশ্যই স্থিতিশীল থাকার স্বার্থে তার যতটুকু পাওয়ার এটা ব্যবহার করবে, কিন্তু পাওয়ারের কোশ্চেনে আসলে, পাওয়ার অ্যাবিউজের কোশ্চেনটা যখন সামনে চলে আসে, এইটার ক্ষেত্রে কোন মেকানিজম আমরা ফলো করব। আমরা 98 সালে একটা কনভেনশনে সাইন করে 2013-তে একটা মানুষকে অ্যারেস্ট করে পিটায় হাত ভেঙে দিচ্ছি, তাহলে আমার এই কনভেনশনের মূল্যটা কি? এই কোশ্চেনগুলো আমাদের মধ্যে আছে। আমাদের পার্টিও কনসার্ন, কারণ আমরা দেখেছি ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরে আমরাও যে পার্লামেন্টের মেম্বার, এই পার্লামেন্টেই সংখ্যাগরিষ্ঠের জোরে আমরা দেখেছি
যে মানবাধিকার, এরপরে হচ্ছে গুম কমিশনের, এরপরে দেখি বিচার বিভাগ স্বাধীনের, যেই বিষয়গুলো আমরা বলেছিলাম যে রাষ্ট্রকে শক্তিশালী করে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে এবং রাষ্ট্রকে জবাবদিহিতামূলক করে, সরকারকে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসে, ওই ব্যাপারগুলো ল্যাপস হয়ে যাচ্ছে, না ভোটে মানে বা ভোটে যাচ্ছে না, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। আর যেই বিষয়গুলো সরকারকে আরও অথরিটিয়ান করে তুলে, ওই ব্যাপারগুলো যেমন হচ্ছে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সরায়া আপনি প্রশাসক দিয়ে দিতে পারবেন, ওইটারে আইন বানানোর জন্য হচ্ছে অনেক চেষ্টা। এই প্রসেসগুলো আমরা দেখে আমাদের কাছে মনে হয় যে আমাদের সবারই আসলে মানে এই ব্যাপারগুলো নিয়ে ভাবা উচিত যে আমরা কীভাবে সামনে আগাইতে পারি। আমরা এতগুলো আপরাইজিং, এতগুলো ব্লাডশেড, এতগুলো রক্তের পরে আমরা যদি আবার পিছনের দিকে যাইতে থাকি, আমরা যদি আবার 71-এ যাই, আবার 91-এর মতো ঘটনা ঘটে, আবার 24-এর মতো ঘটনা ঘটতে হয় 20 বছর পরে, তাহলে বাংলাদেশ কেমনে আগাবে? আমাদের কোশ্চেনটা এই জায়গায়, আমরা এখান থেকে শুরু করতে পারি।